হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে ইংলিশের দ্বিতীয় ক্লাস। এর আগে আরও একটি ক্লাস দিয়েছি যেটার মধ্যে 15টি কোয়েশন ডিসকাস করেছি। আর আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। আপনারা বুঝতে পারছেন কি? যদি আগের ভিডিও বুঝতে পারছেন সেটা কমেন্টের মধ্যে জানাবেন। আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোয়েশনটি হচ্ছে, A multilingual class in a class where the মানে multilingual class কোনটা? Learners speak a variety of the first language. Teacher knows the language of the learners. Learners are taught in multiple language. Each learner knows more than 2 languages. মাল্টিলিঙ্গুয়াল ক্লাস যেটা সেখানে হচ্ছে লার্নার যে তাদের ভাষা তারা অনেকভাবে ইউজ করতে পারে। প্রত্যেকের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাদের যে মাদার টাং, সেই মাদার টাংটা তারা ইউজ করতে পারবে। লার্নার স্পিক্স এ ভ্যারাইটি অফ দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। Learner are learning grammatical concept gradually and repeatedly, reinforcing concept over time rather than trying to master all grammatical rules at once. Such learning is situational learning, spiral learning, structural learning, spatial learning. সেটি হচ্ছে স্পাইরাল লার্নিং। স্পাইরাল লার্নিং বলতে এক জায়গা না, যেমন বিভিন্ন জায়গা এইভাবে স্পাইরাল হচ্ছে। লিনিয়ার হচ্ছে এক সোজাভাবে যা শিখছে সেটি একদম একইভাবে শিখে যাচ্ছে, সেটা হচ্ছে লিনিয়ার, এক তালিকায়। কিন্তু যখন গ্র্যাজুয়ালি অ্যান্ড রিপিটেডলি মানে এক থেকে অন্য দিক থেকে হচ্ছে না অন্য দিক থেকে, সেটা হচ্ছে স্পাইরাল লার্নিং। The competencies of learner to understand text and retrieve information from them as well as interpreting the text is reading fluency, decoding, dictation, reading comprehension. যখন আপনি একটি পাঠ পড়বেন, পাঠ পড়ে পাঠটি থেকে অর্থ বুঝবেন, তখন সেটা হবে রিডিং কম্প্রিহেনশন। এইভাবে অনেক কোয়েশন আছে বা এভাবে হয় যে একটি প্যাসেজটি কিসের জন্য করানো হয়। প্যাসেজ আমাদের যে পরীক্ষায় প্যাসেজ আসে সেটা কিসের জন্য আসে? আমাদের যে কম্প্রিহেনশন, আমরা কতটুকু বুঝতে পারছি, সেই কতটুকু বোঝার জন্য আমাদেরকে রিডিং কম্প্রিহেনশন দেওয়া হয়। A speech disorder that affect the flow of the speech by repeating the same word again and again. মানে একটা স্পিচ ডিসঅর্ডার যেটা এফেক্ট করে আমরা যে বারবার বলি, যেমন ব তুতলানি যেটাকে আমরা সাধারণত সাধারণত বলি আমরা যে সেটা তুতলানি। সেটা কি? ফনিম, মরফিম, ডিসপ্লেক্সিয়া, স্টার্টারিং। ফনিম যখন আপনি সাউন্ড রিলেটেড কিছু পাবেন তখন সেটা হবে ফনিম, আর মরফিম যখন আপনি মিনিংয়ের সাথে রিলেটেড কিছু পাবেন তখন সেটা হবে মরফিম। আর ডিসপ্লেক্সিয়া যখন মোটর ডিসঅর্ডার, যখন বাচ্চা জুতার লেস লাগাতে পারছে না বা শার্টের বোতাম লাগাতে পারছে না, তখন সেটা হবে ডিসপ্লেক্সিয়া। আর এই যে তুতলানি সেটাকে বলে স্টার্টারিং। The awareness that a word is comprised of individual sound and can be broken down the individual sound of phoneme level is phoneme. যখন সাউন্ডের কথা আসবে তখন আপনি চোখটি বন্ধ করে দেখবেন কোথায় ফনিম লেখা আছে, তখন আপনি সেই ফনিমের উপর টিক করবেন। সাউন্ডের সাথে রিলেটেড ফনিম। Which one of the following is related to intensive reading? Intensive reading এর মধ্যে কোনটির মধ্যে হচ্ছে ইন্টেন্সিভ রিডিং? ইন্টেন্সিভ রিডিং ডিটেল রিডিং, যেখানে ডিটেলভাবে পড়া হবে সেই অপশনটি হবে ইন্টেন্সিভ রিডিং। হেল্প স্টুডেন্ট টু ট্রেন দেম টু রিড ফ্লুয়েন্টলি অন দেয়ার ওন এনজয়মেন্ট। এনজয়মেন্টের যখন কথা আসবে তখন সেটা হবে এক্সটেন্সিভ রিডিং। ইট ইজ সাপ্লিমেন্টারি রিডিং উইচ কনসার্ন উইথ ডিকোডিং দি রিটেন ম্যাটেরিয়াল। The purpose of reading is to understand and the literal meaning of the text being read. The students are free to choose the material they want to read.
দি পারপোজ অফ রিডিং টু আন্ডারস্ট্যান্ড দি লিটারেল মিনিং, অর্থ পড়ার জন্য যেটা পড়বেন, বিং রিড। শুরুয়াত থেকে যখন আপনি অর্থ বোঝার জন্য ডিটেলভাবে পড়বেন তখন সেটা হবে ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ এক্সটেন্সিভ আমি ভালোভাবে বুঝিয়েছি এর আগে, আমি যে ভিডিও দিয়েছিলাম সে একটি ভিডিও দিয়েছিলাম এর আগের ভিডিও, সেই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে আমার কপির মধ্যে যেভাবে নোটস লেখা ছিল ইন্টেন্সিভ এক্সটেন্সিভের প্রশ্নের কিওয়ার্ড থেকে লেখা ছিল, সেই কিওয়ার্ডগুলো ফটো করে পিডিএফ দিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটি দেখবেন। ইন্টেন্সিভ এক্সটেন্সিভ স্কিমিং স্ক্যানিং এগুলি ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটি শব্দ আছে যে প্রসিডিউরাল নলেজ কি, ডিক্লারেটিভ নলেজ কি, সেটাও বারবার আসে। Which method believe that form of the sentence is more important than the content? মানে কন্টেন্ট ইম্পর্টেন্ট দেওয়া হয় না, কিন্তু ফর্মকে ইম্পর্টেন্ট দেওয়া হয়। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ সেখানের মধ্যে যে ক্লাসটি অ্যাক্টিভ থাকে এবং ভালো থাকে, কনস্ট্রাকটিভিস্ট সবসময় ভালো থাকে। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ যখন আপনি সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন মেথড, সেটা হচ্ছে স্ট্রাকচারাল মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথড যেখানে মাতৃভাষা ইউজ করে পড়ানো হয়। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং যেখানে কমিউনিকেট করে ইন্টারাকশনটি হচ্ছে মেইন, সেখানে হয় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। আর ফর্ম ফোকাস টিচিং, একটি হচ্ছে মিনিং ফোকাস টিচিং, একটি হচ্ছে ফর্ম ফোকাস টিচিং। ফর্ম ফোকাস টিচিংয়ের মধ্যে আসে গ্রামার ট্রান্সলেশন মেথড। আর মিনিং যখন আপনি দেখবেন মিনিং ফোকাস করছে বা কন্টেন্ট ফোকাস করছে, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। Remedial teaching is an integral part of the teaching learning program. Remedial teaching is to teach again the language item not properly learned. রিমিডিয়াল টিচিং সেটা ইন্টাগ্রাল পার্ট হচ্ছে টিচিং লার্নিং প্রসেসের। টিচিং লার্নিং চলাকালীনই সেটি হবে রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল টিচিং কি সেটা অবশ্যই আপনি জানেন, বা আগে আমি অনেকবার বলেছি বাংলার ক্লাসগুলির মধ্যে। রিমিডিয়াল টিচিং ইজ টু টিচ এগেন দি ল্যাঙ্গুয়েজ আইটেম নট প্রপারলি লার্ন। যখন বাচ্চা শিখতে পারছে না তখন আপনি আরেকবার যখন শেখার জন্য যে টিচিং দেবেন ডায়াগনোজ করার পর, তখন সেটা হবে রিমিডিয়াল টিচিং। এই অপশানের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে বোথ এ অ্যান্ড আর টু। আর ইজ দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। কীভাবে হয়েছে, যেমন ধরুন প্রথম এ অপশনে বলছে রিমিডিয়াল টিচিং ইজ এ ইন্টাগ্রাল পার্ট অফ টিচিং লার্নিং প্রোগ্রাম, মানে একটা আলাদাভাবে আলাগ করে দিছে। তারপরে কি বলছে রিমিডিয়াল টিচিং ইজ টু টিচ এগেইন দি ল্যাঙ্গুয়েজ আইটেম নট প্রপারলি লার্ন। দিওটির মধ্যে মিল খাচ্ছে না, দিওটি একটি জিনিসের কথাই বলা হচ্ছে, কিন্তু দিও অপশনের মধ্যে তার কারণটা সঠিক হচ্ছে না, তার ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না। যেমন আমি বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি মোবাইল দেখি, মোবাইলের কথা বলছি, তখন আমি আর একটি বাক্য বললাম মোবাইল দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আমার মেন অর্থটা কি, যে মোবাইলের কথা বলছি, কিন্তু মোবাইল দিয়ে আমি দুইটা যে কথা বললাম, সেইভাবে যে রিমিডিয়াল টিচিংয়ের দিওটি কথা বলছে, দিওটি অপশন সঠিক হচ্ছে কিন্তু ব্যাখ্যা করতে পারছে না। Textbooks contain stories, poems, plays, and other forms of writing by writers. We need to select such material because they are. টেক্সটবুকের মধ্যে যে স্টোরিজ পোয়েম আছে, অন্যান্য রাইটারগুলা যখন লিখেন তখন আমরা যে ক্লাসের মধ্যে আনি সেটা ইউজ করি। সেটা কি, সেটা অথেন্টিক, সেটাকে আমরা বলতে পারি অথেন্টিক মেটেরিয়াল। অথেন্টিক মেটেরিয়াল কি, যখন আমরা অন্য কোনো কারণের জন্য কোনো জিনিস বানানো হয়, আর সেই জিনিস আমরা আমাদের ক্লাসের মধ্যে, যেমন একটি পোয়েম স্টোরিজ অন্য কোনো বিষয়ের জন্য লেখা হয়েছে, কিন্তু সেই লেখার কাজটি আমরা কি করছি, পড়ানোর জন্য ক্লাসে এনেছি বা সেই জায়গা থেকে পড়াচ্ছি, তখন সেটা হচ্ছে অথেন্টিক মেটেরিয়াল। তো এই মেটেরিয়ালগুলো আমরা কেন ইউজ করি? অথেন্টিক অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ রিটেন উইথ দি পারপোজ টু বি ইউজড ইন দি টেক্সটবুকের উদ্দেশ্যে লেখা হচ্ছে সেই অপশনটি। রিটেন বাই ওয়েল নোন রাইটার্স, মানে ভালো ভালো যে বক্তা আছেন তারা লিখেছেন। ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটা সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটা সিম্পল ল্যাঙ্গুয়েজ। এর সঠিক অপশনটি হচ্ছে অথেন্টিক অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ।
মানে স্বাভাবিক ভাষার, সেটি একটি স্বাভাবিক ভাষা থাকে, অথেন্টিক মানে প্রমাণিক থাকে, সেটা প্রমাণিক থাকে এবং এটি স্বাভাবিক ভাষায় থাকে, সেই জন্য সেটা ইউজ করা হয়। Which one of the ways help in creating print language rich environment? Writing the names of object in classroom and affixing them on the object. Asking the learner to tell the names object of the classroom in their language. মানে showing a movie with text given below, providing a print each classroom. Print রিচ এনভায়রনমেন্ট যেটা কি, যেখানের মধ্যে ক্লাসের মধ্যে বিভিন্ন রকমের জিনিস দেওয়ালের মধ্যে ছবি দেওয়া থাকবে, সেই যে ছবিগুলো থাকবে সেটা হচ্ছে প্রিন্ট রিচ। দেখতে ভালো লাগবে, ক্লাসের যে ছাত্ররা থাকবে দেখে দেখে শিখতে পারবে, তারা একটু মোটিভেটেড থাকবে, তখন সেটা হবে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। রাইটিং দি নেম অবজেক্ট ইন দি ক্লাসরুম অ্যান্ড এফেক্সিং দেম অন দি অবজেক্ট, মানে অবজেক্ট হিসেবে যে আপনি লিখে লিখে ক্লাসরুমের মধ্যে রাখবেন, দেওয়ালের মধ্যে টাঙ্গিয়ে রাখবেন, সেটি হচ্ছে সঠিক অপশন। Ensure a teacher of class 2 bring some object of show and tell activity in her language classroom. What are these objects known as in language teaching learning? Show and tell material, realia, language materials, mnemonics. এইভাবে যখন ক্লাসের মধ্যে কিছু ম্যাডাম বা স্যার ক্লাসের মধ্যে আনবেন, তখন সেটা কি, তাদের যে বাস্তব জীবন থেকে কিছু জিনিস আনবেন, তখন সেটা হচ্ছে রিয়েলিয়া। রিয়েলিয়া মানে রিয়েল অবজেক্ট। যখন আপনি অ্যাপেল, যেমন অরিজিনাল একটি অ্যাপেল আপনি ক্লাসের মধ্যে আনলেন, তাদেরকে দেখাচ্ছেন, তখন সেটা হচ্ছে রিয়েলিয়া। যখন একটি লিফ, অরিজিনাল যেটা লিফ আছে আপনি তাদের সামনে আনলেন, তখন সেটা তাদের বাস্তব জগৎ থেকে যে জিনিস আনছেন সেটা হচ্ছে রিয়েলিয়া। At initial stage, a teacher should focus on reading picture book because ইনিশিয়াল স্টেজে মানে শুরুয়াতি যে সময়, সেই সময় টিচার পিকচার বুক কেন রিডিং পড়ান? ইজ ফান টু লুক অ্যাট পিকচার, motivates learner to draw such picture, help learners to understand and analyze the picture, expose learner to different colors. সেটা ফান করার জন্য পিকচার লাগানো থাকে না, মোটিভেট তাদের মোটিভেট করা না যে ড্র সাচ এ পিকচার, এইভাবে পিকচার ড্র করার জন্য, এই জন্য থাকে না। তারা তো পিকচার ক্লাস, ড্রয়িং ক্লাসে এইভাবে করতে পারেন, কিন্তু এখানে কোনো ফিট খাচ্ছে না। হেল্প লার্নার টু আন্ডারস্ট্যান্ড, পিকচার আমরা যখন কোনো জিনিস পড়ে পড়ে বুঝি না, কিন্তু যখন পিকচার থাকে, পিকচার দেখলে আমরা বুঝি। বা দেখবেন পিকচারের মধ্যে 1 নম্বর 2 নম্বর পিকচার দিয়ে স্টোরি থাকে, তখন কি করি, তখন পিকচারটা আমরা একটু অ্যানালাইজ করতে পারি, বিশ্লেষণ করতে পারি, একটু চিন্তা করতে পারি, সেই জন্য আমাদের পিকচার বুকটা ইউজ করানো হয়। যেমন আমি বলছি পিকচার বলতে কোন ধরনের পিকচারের কথা বলছি, যেমন এইভাবে একটি বাক্স থাকে, সেখানে একটি পিকচার থাকে, আরেকটি বাক্স থাকে, সেখানে শিয়াল আঙ্গুর খাচ্ছে 1 নম্বর, সেখানে সে স্যাড, শিয়ালটি স্যাড, সেখানে 2 নম্বর, এই যে এই পিকচারের কথা বলা হচ্ছে। বা যে কোনো ধরনের পিকচার বুক ধরতে পারেন, যেমন এ ফর অ্যাপেল, বি ফর, তখন তারা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এ ফর অ্যাপেল, যখন তারা চোখের মধ্যে সামনে যে আপেল দেখবে, পিকচারটি দেখবে, তখন তারা বুঝতে পারবে ভালোভাবে। A teacher is putting the child works as writing samples, drawing stories, etc. in a folder. Later, she use in it for assessment. This is anecdotal record, portfolio, observation tool, কারিকুলাম ম্যাপিং। অ্যানেকডোটাল রেকর্ড হচ্ছে সেই রেকর্ডটা যেখানে বাচ্চার যখন স্পেসিফিক কোনো ঘটনা হবে, হঠাৎ একদিন যে কোনো কিছু হবে, যখন একটি বাচ্চা হাঁটতেছে, হাঁটার সময় সে কী করছে, তার পায়ে চোট পেয়ে গেছে, যখন আপনি সেটা রেকর্ড করবেন, এই রেকর্ডটি হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড। মানে যে কোনো জিনিস, হঠাৎ যে কোনো জিনিস ঘটে, হঠাৎ সে পড়া পারছে না, একটি এক্সাম্পল দিচ্ছি, যেমন সে কোনো দিন পড়া পারে না, কিন্তু হঠাৎ একদিন পড়া পারছে,
যখন আমি এই শব্দটি লিখবো তখন আমি অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে লিখবো, মানে একটা এক্সাম্পল দিলাম আপনারা বোঝার জন্য। তারপর হচ্ছে পোর্টফোলিও এই অপশনটি সঠিক হচ্ছে পোর্টফোলিওর মধ্যে যে ওভারঅল আছে, যা কিছু আছে সব আপনি পোর্টফোলিওর মধ্যে রাখতে পারবেন উইথ ফটো। এবং এই পোর্টফোলিওর রেকর্ডটি আপনি সম্পূর্ণ বছর রাখবেন, যতদিন সে এই ক্লাসের মধ্যে পড়ছে ততদিন আপনি তার এই রেকর্ডগুলো এই পোর্টফোলিওর মধ্যে রাখবেন। যখন সে এক ক্লাস থেকে আরেকটি ক্লাসে যাবে তখন কি করবেন, সেই পোর্টফোলিওটি আপনি তার পরের ক্লাসে যে টিচার তাকে আপনি দিতে পারবেন, সেটা হচ্ছে পোর্টফোলিও। সেই পোর্টফোলিও থেকে যখন তার যে দ্বিতীয় মাস্টার থাকবে দ্বিতীয় ক্লাসের, তখন তিনি বুঝতে পারবেন সে কোথায় ভালো ছিল কোথায় খারাপ ছিল, তার সেই বাচ্চাটিকে বুঝতে এত অসুবিধা হবে না। পোর্টফোলিও হচ্ছে সব থেকে ভালো। Which one of the practice is most appreciable by language teacher? ল্যাঙ্গুয়েজ টিচারের মধ্যে সব থেকে ভালো কোনটি? Ensure that all students in her class feel accepted and valued no matter which language, social and cultural background he she come from. টিচার যে তাকে অ্যাকসেপ্ট করবে, যে কোনো কালচার থেকে আসুক, যে কোনো তাদের ভাষা হোক, হয় ইংলিশ হোক, হয় বাংলা হোক, না হয় গুজরাটি হোক, যে কোনো ভাষা হোক বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, সে গরিব হোক সে ধনী হোক, সেই যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, টিচার তাকে অ্যাকসেপ্ট করবেন এবং তার সম্মান করবেন, ভ্যালু করবেন। স্টুডেন্ট হু আর কনফিডেন্ট স্পিকার অফ ইংলিশ শুড বি কনসিডার্ড এজ এ রোল মডেল ইন দি ক্লাস। যে স্টুডেন্টটি ইংলিশের মধ্যে অনেক ভালো ফ্লুয়েন্টভাবে বলতে পারে, তাকে আপনি কি করবেন, যে তার ক্লাসের মধ্যে রোল মডেল বানিয়ে নেবেন। মেক সাম স্ট্রিক্ট রুল টু নট ইউজ দেয়ার মাদার টাং ইন স্কুল। খুব স্ট্রিক্ট রুল রাখবেন যাতে তারা স্কুলের মধ্যে মাদার টাং করতে পারবে না। এনশিওর দ্যাট চিলড্রেন স্পেশালি দোজ কামিং ফ্রম ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড হ্যাভ টু ওয়ার্ক হার্ডার ইন ল্যাঙ্গুয়েজ ক্লাস। যে ক্লাসগুলো ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যে ছাত্রগুলো, সেই ছাত্রগুলো থেকে আপনি ল্যাঙ্গুয়েজের জন্য অনেক হার্ড ওয়ার্ক করাবেন। ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড বলতে আপনি এইভাবে ধরেন যে তাদের ব্যাকগ্রাউন্ডটা এত ভালো না, যেমন একটি গরিব ছেলে বা বিছড়া হওয়া যে স্টুডেন্ট আছে, ফার্স্ট জেনারেশন লার্নার বা এইভাবে যে পিছিয়ে হওয়া যে বর্গ থাকে, সেই জায়গার স্টুডেন্টগুলো এইটা ধরতে পারেন। কিন্তু একজন টিচারের সব থেকে ভালো কোনটি? তিনি সব স্টুডেন্টকে সম্মান করবেন, তাদের যে কোনো হোক বা ল্যাঙ্গুয়েজ, যে কোনো ধর্মের হোক, যে কোনো কালচারের হোক, তাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক, তিনি অ্যাকসেপ্ট করবেন। সেই অপশনটি সব থেকে বেস্ট অপশন। বেজান সময় মানে অনেক সময় আমি বলতে একটু উল্টো পাল্টো লেগে যায়, কারণ হচ্ছে এটি আমি এইবার যে ভিডিও বানাচ্ছি এটি প্রথম বানাচ্ছি, এই জন্য আমার অনেকবার উল্টো পাল্টো লেগে যায়। আর আমাদের যে বাংলা ল্যাঙ্গুয়েজ, যদি ওয়েস্ট বেঙ্গলের কেউ থাকেন, সেই কথাবার্তাগুলি দেখে হাসাহাসি করবেন না, কারণ আমরা যে বাংলা বলি এবং আপনারা যে বাংলা বলেন একটু ডিফারেন্স আছে, সেই জন্য একটু ম্যানেজ করে নেবেন। আর আমি যে ক্লাসগুলো দিচ্ছে সেটি আমার কোনো বেনিফিটের জন্য দিচ্ছি না, বাংলা ক্লাসও দিয়েছি শুধু আপনাদের যে ভালো হয়, আপনার যে উপকার হয়, এই জন্য আমি ক্লাসগুলো দিচ্ছি। বাংলার কোয়েশন পুরো ইউটিউবের মধ্যে নেই, আমি যে কোয়েশনগুলো আপলোড করেছি পুরো ইউটিউব চেক করে নিতে পারেন, সেই কোয়েশনগুলো ইউটিউবের মধ্যে নেই। আর এইভাবে আমি যতটুকু পারছি অতটুকু বুঝিয়ে দিছি, আমি 100% কমন দিয়ে বলছি যে এইভাবে কেউ যে অনলাইনের কোয়েশনগুলো ডিসকাস করছে না। আর এখনও আমি হিন্দিতে বলতে পারতাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি বাংলা বলছি, কারণ ইংলিশ আমাদের কিছু অসুবিধা হয়। আমরা তো বেশিরভাগ সিবিএসই স্টুডেন্ট না, আমরা সেবা বোর্ড বা আমাদের যে স্টেটের বোর্ড থাকে সেই বোর্ড থেকে আমরা পড়ি, কিন্তু আমাদের ইংরেজিটা এত ভালো হয় না। তাই এই জন্য আমি বাংলার জন্য আমি ইংলিশটি বাংলায় পড়াচ্ছি। Which one of the following is based on a bottom-up approach? Start learning a language with poems and stories and then come the alphabet. যখন আপনি পোয়েম স্টোরিজ থেকে আসবেন, সবার লাস্টে আসবেন অ্যালফাবেটের মধ্যে, তখন সেটা হবে টপ ডাউন অ্যাপ্রোচ।
ডিকোড মেসেজ মুভিং ফ্রম সাউন্ড টু ওয়ার্ড, সবার প্রথমে ছোটো যেটি, সব ছোটো থেকে বড় যখন যাবেন তখন সেটা হবে বটম আপ সাউন্ড। সবার প্রথমে সাউন্ড, তারপরে ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ অ্যান্ড সো অন, তারপরে অ্যাড করতে থাকবে। তো একদম লাস্টে গিয়ে স্টোরি অ্যাড হবে, তখন সেটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। টিচার ফোকাস অন হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচের মধ্যে ইন্টাগ্রেটেডভাবে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। লার্নার ইউজলেস, সেটা হবে দি লার্নার utilize his previous knowledge to figure out the meaning of a language। যখন ইউটিলাইজ হিজ প্রিভিয়াস নলেজ যখন আসবে তখন সেটা হবে টপ ডাউন। প্রিভিয়াস নলেজ যখন সে ইউজ করে সেটা হয় টপ ডাউন। এখানেই আমাদের 15টি কোয়েশন শেষ হলো। আমি আশা করছি আমার অনেক ভুল হচ্ছে, আমি সেটা অ্যাকসেপ্ট করছি, কারণ আমি নতুন, এই জন্য আমার অনেক ভুল হচ্ছে। আর যদি ভুল হচ্ছে কিন্তু আমি যে যতটুকু আপনাদের যে বলতে পারছি সেটিও আপনার জন্য অনেক কাজে আসবে। এইভাবে কোনো চ্যানেলের মধ্যে এইভাবে বলা হয় না যে নিজের ভাষায় এইভাবে যে এক্সপ্লেন করা, একদম কি বলতে পারেন আপনি, একদম গ্রাম্য ভাষায় সেইভাবে এক্সপ্লেন করছি। আর যে প্রশ্নের সাথে সাথে যে অনেক ওয়ার্ড বলছি সেই ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট থাকে। এই যে এই ওয়ার্ড দিয়ে আপনি নেক্সট যে প্র্যাকটিস করবেন সেটা আপনার জন্য ভালো হবে, লাভদায়ক হবে। আর আরেকটি জিনিস বলছি, সিটেটে যে 15 লাখ পরীক্ষার্থী থাকেন অ্যাপিয়ার, আর এক্সাম পাস বা ক্লিয়ার করেন কতজন, 1.5 লাখ বা 2 লাখ এইভাবে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে সবাই প্র্যাকটিস করে না, সবাই তো পড়ে, কেউই পড়ে না, না এরকম হয় না, সব একটু না একটু পড়ে, কিন্তু ফেল করার কারণ সেটা কি জানেন? কারণ সেটা হচ্ছে শুধু প্র্যাকটিস। প্র্যাকটিস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যদি আপনি 1 মাস পড়েন, 1 মাস পড়লে আপনি 1 মাস প্র্যাকটিস করতে লাগবে। তাই যদি আজকে আপনি এই ভিডিওটি দেখছেন, আপনার জন্য অতি মূল্যবান যে কথাগুলো বলছি। আপনি এই যে যতদিন আছে, আজকে হচ্ছে 6 তারিখ, আর 7 তারিখ, নেক্সট 7 তারিখ আমাদের এক্সাম। এই যে 1 মাস, 1 দিন বা দিন হোক, যতদিন থাকুক, সেই 1 মাসের মধ্যে আপনি ডেইলি একটি পেপার করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কীভাবে করবেন? আমি জানি আপনাদের কাছে কোয়েশন নাই, আপনি বাংলার কোয়েশন ইউটিউবের মধ্যে আছে, মানে আমার চ্যানেলের মধ্যে 2012 থেকে 2024 পর্যন্ত যতটি কোয়েশন আছে সব কোয়েশন আছে। সেই কোয়েশনটি কী করবেন, কীভাবে বাংলার প্র্যাকটিস কোনো রকমের আপনার মক টেস্ট লওয়া লাগবে না। আপনি আমার ভিডিওতে স্টপ করবেন, স্টপ করার পর আপনি আজকে যদি সেই ভিডিও দেখেন তাহলে আজকে সেটা সলভ করবেন না, এর পরের দিন, যাতে আপনার একটু সময় ভুলে যান, তখন আপনার যে স্মৃতিতে ইয়াদ আসুক, যখন আপনি ইয়াদ করে প্র্যাকটিস করবেন তখন আপনার মাথায় আসবে। সেই জন্য আপনি ভিডিওটি স্টপ করবেন, স্টপ করে আপনি নাম্বার একটি পেপারের মধ্যে 1 থেকে 15 পর্যন্ত লিখবেন। লেখার পর সেই অপশনটি স্টপ করার পর আপনি পড়বেন, পড়ে আপনি 1 নম্বরের 2 নম্বর এইভাবে দেবেন। এইভাবে 1 থেকে 15টি কোয়েশন আপনি সলভ করবেন, তখন আপনার যে স্পিড সেটা বাড়বে। আপনার এটিও সুবিধা হবে যে আপনার কাছে প্র্যাকটিসের জন্য কোয়েশন নাই, কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সিটেট পাস করার প্র্যাকটিস করা। তাই আপনি এই যেভাবে আমি বলছি, আপনি 1 থেকে 15 পর্যন্ত একটি কাগজের মধ্যে বা পেপারের মধ্যে লিখবেন। লেখার পর আপনি ভিডিওর মধ্যে আসবেন, আসে ভিডিওটি স্টপ করবেন, স্টপ করে আপনি নিজে নিজে প্রশ্ন পড়বেন। প্রশ্ন পড়ে একের যে সঠিক অপশন আপনার মধ্যে লাগে সেই অপশনটি আপনি লিখবেন আপনার পেপারের মধ্যে। তারপরে 2-এর যে সঠিক অপশন আপনার মতে লাগে তখন লিখবেন। তারপর যখন 15টি কোয়েশন লিখে ফেলবেন তখন আপনি মিলাবেন যে আপনার কয়টি সঠিক হয়েছে। এইটি হচ্ছে সব থেকে ভালো, কারণ যদি আপনার কাছে কোয়েশন না থাকে, আর যদি আপনার কাছে কোয়েশন পেপার থাকে তাহলে আপনি আপনার কোয়েশন পেপার থেকে প্র্যাকটিস করবেন, একদিনও প্র্যাকটিস ছাড়বেন না, কারণ যদি প্র্যাকটিস করেন না তাহলে আপনি ফেল করবেন। আপনি পরীক্ষা থেকে যখন বেরিয়ে আসবেন তখন দেখবেন সব পরীক্ষার্থী বলছে আমি টাইম পেয়েছি না, টাইমের জন্য আমি কম্পিটিশনটি ছেড়ে দিচ্ছি, বা এই টাইমের জন্য এই সাবজেক্টটি ছেড়ে দিচ্ছি। তাই আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আজ থেকে আপনি প্র্যাকটিস করা শুরু করবেন। ঠিক আছে, এখানেই ক্লাসটি শেষ হলো।
যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অত্যন্ত ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে আমার ভুল আমি অ্যাকসেপ্ট করছি। থ্যাংক ইউ। আর কমেন্টের মধ্যে জানাবেন কিভাবে ক্লাসটি হচ্ছে। যদি বুঝতে পারেন তাহলে আমি আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা বুঝতে পারেন না তাহলে আমার ক্লাস দেওয়ার কোনো মতলবই আসে না। থ্যাংক ইউ।